ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার 60 1 নম্বরের কোশ্চেনগুলো সব সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? তো গামা রশ্মি, আইআর রশ্মি, ইউভি রশ্মি আর ভিআইএস রশ্মি। তো এটা কাজ করে আমাদের আইআর অর্থাৎ ইনফ্রারেড রশ্মির জন্য। এবারে বলছে, পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তনের হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা এক্স হলে একই চাপ ও উষ্ণতায় 3b আয়তনে CH4 গ্যাসে অণুর সংখ্যা কত হবে? তো এই সেম টাইপের কোশ্চেনটা কিন্তু আমরা আগের পেজে করেছি। তো ওখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম V প্রপোর্শনাল টু N, তো মানে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। তো এখানে সেইটাই আমরা ইউজ করব। তাহলে এখানে আমাদের V1/V2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে N1/N2। তো V1 আমাদের ইনিশিয়াল যে আয়তন সেটা V বলে দিয়েছিল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V বাই, আর ফাইনাল আয়তন 3B বলা আছে, 3B ইকুয়াল টু ইনিশিয়ালি অনুসংখ্যা ছিল X, আর এখন আমাদের অনুসংখ্যাটা সেটা যদি N হয় N2, তো N2 হলে আমাদের N2টা বের করতে হবে। তো এটা কেটে গেলে এবার কোনাকুনি গুণ করে দিলে আমাদের আসছে N2 ইকুয়াল টু 3x, তার মানে অনুসংখ্যা হয়ে যাবে 3x, অর্থাৎ অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 3 দাগের কোশ্চেনটা বলছে যে, যখন জলের বাষ্পঘনত্ব নয় তখন এটি যে অবস্থায় থাকে সেটি তরল, কঠিন, গ্যাস, ত্রিদশা। তো বাষ্পঘনত্ব নয় হলে আমাদের আণবিক ভরটা বের করতে হবে। তো আণবিক ভর হয় m ইকুয়াল টু 2d, তাহলে 2 ইন্টু 9, তার মানে 18, এটা হচ্ছে আমাদের আণবিক ভর, এত গ্রাম পার মোল হয়। এখন যেহেতু বাষ্পঘনত্ব বলা আছে তাহলে এটা আমাদের গ্যাসীয় অবস্থায় থাকবে। তারপর যে তাপীয় রোধের একক হলো, তো তাপীয় রোধের একক কি হয়? তো এখানে আমাদের 1.4 তাপীয় রোধ এর রাশিমালা জানি D/A ইন্টু K হয়। তো ডি আমাদের ডি অর্থাৎ দূরত্বের একক হবে, তার মানে মিটার হলো, এ হলো আমাদের ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর কে হলো তাপ পরিবাহিতাঙ্কের একক ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তো এখন এখান থেকে কেটে গেল এম, আর এই এম ইনভার্স গুণ হয়ে 1 হয়ে গেল। তাহলে ডাব্লু অর্থাৎ ওয়াটটা উপরে গেলে ওয়াট টু দি আর -1 ইন্টু কে টু দি আর -1 আছে, তাহলে কে হয়ে গেল, তাহলে ওয়াট ইনভার্স ইন্টু কে হবে, এটা আমাদের অ্যান্সার হবে। তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট 1.5 বলছে, উত্তল লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে স্বল্পবিম্ব গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? তো এইটা ঠিক আগের পেজে আমরা করেছিলাম এই ধরনের একটা কোশ্চেন। তো ওখানে আমরা কি করেছিলাম, ফোকাস দূরত্বটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। তো এখানে ফোকাস দূরত্ব না, আমাদের বস্তুটা যে দূরত্বে রাখা আছে সেইটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। তো এক্ষেত্রে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসছে, 60/2 মানে 30 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তারপরে বলছে যে, কোনো মাধ্যমের আলোর বেগ 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? তো এখানে আমাদের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ জানতে চেয়েছি, মিউ ইকুয়াল টু c/v হয়। সিটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, সেটা 3 × 10⁸, আর ভি আমাদের এক্ষেত্রে বলা আছে ওই মাধ্যমে 2.5 × 10⁸। তাহলে কেটে গেল, এখানে 10 গুণ হয়ে গেল, তাহলে 5 গুণে 10 হয়, তো এটা আসছে 6/5। তো এটাকে যদি আমরা আচ্ছা আমাদের ভগ্নাংশের উত্তর আছে, তাহলে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট আমাদের কোনো আয়িত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে, তো এটা আমাদের হয় একটা ইলেকট্রনের আধানের মানের সাথে সমান। কোনো একটা আয়িত বস্তুতে সর্বনিম্ন যে পরিমাণ আধান থাকতে পারে সেটা একটা ইলেকট্রনের আধানের সাথে একটা ইলেকট্রনের আধানের যে মান হয় তার সাথে সমান হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 1.6 × 10⁻19 কুলম। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট আমাদের বলছে যে, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে তা হলো, তো রোধের সমান্তরাল সমবায়ে আমাদের বিভব পার্থক্য ধ্রুবক থাকে, তার মানে অপশন সিটা অ্যান্সার হবে। তারপর বলছে 1.9, নিচের কোনটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়?
তো ফার্স্ট বলছে কোবাল্ট 60, আয়োডিন 131, ফসফরাস 32 আর কার্বন 14। তো আমাদের ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট 60 ব্যবহার করা হয়। তারপর বলছে তরল সন্ধিগত মৌলটি হলো, তো তরল সন্ধিগত মৌল হলো আমাদের পারদ। তার মানে অপশন সিটা অ্যান্সার হবে। এবার বলছে কোন যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজী দুই প্রকারের বন্ধন দেখা যায়। তো এখানে আমাদের HCl এটা আমাদের সমযোজী যৌগ, H2O সমযোজী যৌগ, CaCl2 আমাদের আয়নীয় যৌগ। তাহলে অপশন বিটা অ্যান্সার হবে, অর্থাৎ NaCl। এখানে আমরা দুই ধরনের বন্ধনই দেখতে পাবো। তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের কি হয়, তো তড়িৎ বিশ্লেষণের সময় আমরা জানি যে ক্যাথোডে আমাদের বিজারণ হয় এবং অ্যানোডে জারণ হয়। তার মানে অপশন ডিটা অ্যান্সার হবে। তারপরে 1.13 বলছে যে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয়, তো দ্রবণের বর্ণ আমাদের কালো হয়ে যায়। তার মানে এখানে আমাদের অপশন ডিটা অ্যান্সার হবে। তারপর বলছে থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত হয় যে ধাতুটি, সেটা হলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। তো এখানে ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করা হয়ে থাকে। এরপর 2 কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, মানে 2 কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন, তো সেটা সংকেত হবে আমাদের C2H6। তার মানে কার্বন পরমাণুর সংখ্যা কটা হচ্ছে, 6টা হচ্ছে। তার মানে অপশন বিটা অ্যান্সার হবে। এরপর নেক্সট 2.1 এটা আমাদের বলছে বিদ্যুৎ ক্ষরণের সময় ওজোন স্তরে ওজোন অণুকে বিশ্লিষ্ট করে আমাদের NO, অর্থাৎ নাইট্রিক অক্সাইড। তো এখানে পুরো নামটাই লিখবে, আমি জাস্ট সংকেতটা লিখে দিলাম। এবার বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য। তো এর অ্যান্সারটা হবে আমাদের আয়োনোস্ফিয়ার। তো নেক্সট বলছে বায়োগ্যাসের উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি। তো ব্যাকটেরিয়ার নাম হলো মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। তো এর অ্যান্সার হবে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। এবার বলছে সত্য মিথ্যা লেখো, বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন আছে, অবশ্যই সসীম আয়তন আছে, এবং এটা আদর্শ গ্যাসের থেকে একটা বিচ্যুতির কারণ। তো এটাই আমাদের আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ হয়, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিই গ্যাসের অণুগুলোর কোনো আয়তন নেই। তো এটা আমাদের কি হবে, সত্য হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে 11.2 লিটার কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য STBতে PV ইকুয়াল টু RT কি হবে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এখানে 11.2 লিটার বলেছে, আবার পরেই বলেছে আমাদের 2 মোল। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু দুটো দেওয়া আছে সেই কারণে কোশ্চেনটা ভুল দেওয়া আছে। তো আমরা যদি এই 11.2 লিটার ধরে নিয়ে করি, সেক্ষেত্রে আগের পেজেই অঙ্কটা সলভ করেছি আমরা, কি হবে সেটা দেখেছি। আর এখানে যদি আমরা 2 মোল ধরে নিয়ে করি, তাহলে এই জায়গায় এনের জায়গায় 2 বসে যাবে, কারণ শূন্যস্থানে n থাকে, তাহলে এটা হবে। তো আগের পেজে যেটা করেছিলাম সেটা যদি এইটা ধরে করা হতো, তাহলে আমাদের আসতো 0.5 RT PV ইকুয়াল টু, তো যেটা দেওয়া থাকবে পরীক্ষার কোশ্চেনে সেইটাই অ্যান্সার করবে। 2.5 বলছে কখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়। তো তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে আমরা এই সম্পর্কটা জানি যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ। তো আমাদের জানতে চেয়েছে এইটা এবং এটা কখন সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখানে গুণাঙ্ক হবে যখন পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ এইটা আমাদের 0 হয়ে যাবে, তখন আমাদের এটা সমান হবে। তাহলে এটাই লিখতে হবে। এরপরে নেক্সট আমাদের 2.5 অথবা বলছে যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত হয়। তো স্থির চাপে আমাদের কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয় 1/(10^-8)
273 এত ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। তারপরে 2.6 বলছে যে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে জলে নিমজ্জিত অবস্থায় ওর ফোকাস দৈর্ঘ্য কত হবে? কোনো অবতল দর্পণের ক্ষেত্রে ওটাকে যখন জলে নিমজ্জিত করা হয় তখন ওর ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাদের এর ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটারই থাকবে, তার মানে অ্যান্সার হবে 10 সেন্টিমিটার। এরপর আমাদের বলছে দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তো দৃশ্যমান আলোর ক্ষেত্রে আমাদের লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, তো এর অ্যান্সার হবে লাল। এরপর আমাদের বলছে আর্থিং তা সর্বদা ভূসংলগ্ন থাকে, তার কারণ পৃথিবীর বিভব সর্বদা আমাদের শূন্য হয়, তাহলে এর অ্যান্সার হবে আমাদের 0। এরপর এর অথবা বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের বর্ণ কি? তো লাইভ তারের বর্ণ হয় বাদামি। এরপর ফ্লেমিং এর বামস্থ নিয়মে চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হয়? তো এটা আমরা জানি 90 ডিগ্রি হয়ে থাকে। এবার বলছে লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়? তো লিউকোমিয়ার চিকিৎসায় আমাদের কোবাল্ট 60 এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে, তো এখানে ফার্স্ট বলছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, তো সেটা আমাদের ম্যাগনেসিয়াম, তার মানে এটা অপশন বি হবে। আচ্ছা, নেক্সট আমাদের বলছে ছাপার ব্লক, তো ছাপার ব্লকে সীসা ব্যবহার করা হয়, তার মানে অপশন সি হবে। তারপর বলছে একটি বিরল মৃত্তিকা মৌল, সেটা আমাদের অপশন ডি হলো। আর দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন, সেটা NH4Cl, মানে অপশন এ হবে। এরপর বলছে যে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়? তো এখানে আমরা জানি যে সোনার প্রলেপ দিতে কোনো বস্তুতে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয়, তাহলে এর অ্যান্সার হবে পটাশিয়াম অরোসায়ানাইড। তারপরে বলছে যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তো গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে আমাদের ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হয়, তো এর অ্যান্সার হবে সোডিয়াম Na। এবার বলছি অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি বস্তুর নাম লেখো। তো এখানে প্লাটিনাম এবং আমাদের সোনা উপস্থিত থাকে, তো প্লাটিনাম আমরা এইটার অ্যান্সার এখানে লিখছি, প্লাটিনাম আমাদের পিটি, আর সোনাকে আমরা এই সংকেত দিয়ে লিখতে পারি। এরপর বলছে যে জলে কোন আয়নের উপস্থিতিতে মরিচা পড়া ত্বরান্বিত হয়? তো এখানে আমাদের এর অ্যান্সার হবে ক্লোরাইড আয়ন। তো নেক্সট কোশ্চেনটা বলছে যে সালফন কি? তো সালফন হলো 100% ওলিয়াম। এর অথবা বলছে SO2 কে SO3 তে রূপান্তরকরণের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী? তো SO2 কে SO3 তে রূপান্তরিত করার জন্য আমাদের ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অর্থাৎ V2O5 এইটা ব্যবহার করা বেশি উপযোগী। এরপর বলছি ম্যাগনেসিয়াম অক্সাইড অণু লুইস ডট চিত্র অঙ্কন করো। তো এটা আগের পেজ সলভ করার সময় করেছি, আমি জাস্ট অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি এখানে। তো এর যে গঠন হয় সেইটা আমাদের এইরকম, এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন আছে, ম্যাগনেসিয়ামের
সর্বস্থ কক্ষে 2টি ইলেকট্রন, সেটা এখানে দেখানো হয়েছে, আর অক্সিজেনে 6টা আছে। তো সেখান থেকে আমরা এইটা লিখতে পারি। এরপর বলছে সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে, এটাও আগের পেজের কোশ্চেন আমাদের। তো সরলতম আমাদের কিটোন, সেখানে আমাদের 3টে কার্বন পরমাণু থাকে, তার মানে অ্যান্সার হবে 3টি। এটা অ্যাকচুয়ালি অ্যাসিডন হয়, তাহলে অ্যান্সার হলো 3টি। অথবা বলছে যে ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার কোনটি? তো ডাইমিথাইল ইথার এর সংকেত হয় আমাদের এটা আমাদের 2.17 এর অথবা CH3O CH3। তো এর কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার কোনটা সেটা আমাদের জানতে চেয়েছে। তো এর আইসোমারটা হবে আমাদের CH3, 2টো কার্বন পরমাণু অবশ্যই থাকবে, CH2, তাহলে আর OH, তার মানে ইথাইল অ্যালকোহল। এটা হবে আমাদের এর কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার। লাস্ট কোশ্চেনটা বলছে যে তরল ব্রোমিন দ্রবণে ইথিন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয়? তো দ্রবণের বর্ণ এখানে আমাদের লাল হয়ে যায়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।